জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত বাংলাদেশ। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলায় 10 আসামিকে দেশে ফেরা ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের। তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও এস আলমের শীর্ষ ব্যক্তিরাও। দামি গিফটের বিনিময়ে ব্যবস্থাপত্রে লেখা হয় ওষুধ। চেম্বারের সামনেই কোম্পানি প্রতিনিধির নজরদারি। সুবিধা দেওয়ার কথা অস্বীকার। আইন না থাকায় অসহায় প্রশাসন। হরমুজ থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের। বিশ্ববাজারে আরও কমতে পারে জ্বালানির দাম। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনেও সম্মতি দাবি। সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার না করলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীতে 11 দলীয় ঐক্য সমাবেশ থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর ডাক দেন জোটের নেতারা। আওয়ামী লীগ আমলের সব গুম খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্যের সমাবেশ। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা। ঐক্যের নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি। জনগণের চোখে দুই দলই এখন বিচারের কাঠগড়ায়। তাদের হুঁশিয়ারি, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে জনগণকে। আওয়ামী লীগের দুঃশাসনের বিচার করতে না পারলে বিএনপিকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন জোটের নেতাকর্মীরা। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এস আলম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। অবজ্ঞা করা, দুঃসাহস দেখায় তারা আহম্মক। সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা। দুর্নীতি দমন কমিশন বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমজাদ পুতুলকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। সেই ভিত্তিতে আমরা এসব রেড নোটিশ জারির জন্য আবেদন প্রেরণ করি। একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও দুই ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, সাইফুল আলম, তার দুই ভাই এবং স্ত্রী, মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। টিআইবি বলছে, রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ। সরাসরি কমিশনের বিষয়ে যে কোনো ব্যক্তিকে ফেরত আনাটা তুলনামূলকভাবে সহজ। যদি তাকে চিহ্নিত করা যায় কোথায় আছে, তাহলে ফেরত আনা সম্ভব হবে। কিন্তু এখানে রাজনৈতিক উপাদান চলে আসলে সেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এদিকে গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও আইনি জটিলতার কারণে এখনও ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, সেই সিদ্ধান্ত নেবেন আদালত। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণে জননিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।
এদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সংসদে আইন করে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিএনপি সরকার। নিষেধাজ্ঞার মধ্যেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই তৎপরতা বাড়লে সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ। গোপালগঞ্জ, ফরিদপুর সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যেহেতু তারা বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে দল হিসেবে আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ করতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবে। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা বলেও জানান সড়ক মন্ত্রী। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। রোগীর সুস্থতা নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে ওষুধ লেখেন অনেক চিকিৎসক, যাদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে নজরদারিও করে কোম্পানিগুলো। আইন না থাকায় এমন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অসহায় ওষুধ প্রশাসন। এম এ আজিম জানাচ্ছেন সে খবর। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম। চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও ৫ থেকে ৬টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন, মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরও জানাচ্ছেন আহমেদ সালেহীন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ
এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।